সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনা চিকিৎসা ব্যবস্থাপনা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। আপনাদের তিনজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি আজ পবিত্র আশুরা 10ই মহরম, কারবালার প্রান্তে ইমাম হোসেন এবং তার ওই সময় যারা শাহাদত বরণ করেছিলেন, মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আজকের এই আলোচনা শুরু করতে চাচ্ছি। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে যেতে চাই। প্রথমেই আমরা দেখলাম যে করোনা চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রথম থেকেই আপনারা অনেক অভিযোগ অনুযোগ বা সরব ছিল, সোচ্চার ছিল মানুষ সমালোচনায়। সেই সমালোচনার জায়গাটা কিন্তু এখনও শেষ হয়নি। আমরা সম্প্রতি দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কমিটি করেছে মনিটরিংয়ের জন্য, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়নি। অনেকটা সচিব নির্ভর বা আমলা নির্ভর কার্যক্রম যেটা করা হয়েছে, তাতে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। চিকিৎসকদের মনে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। এই সার্বিক ব্যবস্থাপনার ত্রুটি কমিয়ে আনা গেল না কেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এসে টেলিভিশনের দর্শক শ্রোতা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দ শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। আসলে আজকে পবিত্র আশুরা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছিল ফোয়াত নদীর তীরে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দৌহিত্র ইমাম হোসেন এবং তার পরিবারবর্গকে যেভাবে পানি না দিয়ে যেভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছিল, এটা পৃথিবীর ইতিহাসে একটা মর্মান্তিক ঘটনা। আমি সেই সমস্ত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। গত 5 বছর আগে এই দিনে আশুরার মিছিলে বোমাবর্ষিত হয়েছিল, মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। করোনা আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করে। আসলে আজকের এই দিনটি কিন্তু অনেক দিক থেকে তাৎপর্য। একদিকে হলো আজকে ইসলাম ধর্মের দিক থেকে অত্যন্ত বেদনাদায়ক আজকের এই দিনটি। আবার আজকে কিন্তু আন্তর্জাতিক গুম দিবস, এটাও একটা বিরাট বেদনাদায়ক। তার গুমটা এমন যে মৃত্যু দিবস যাদের আছে, সান্ত্বনা থাকে পরিবারের, দোয়া মাহফিল করা, গরিব মিসকিনদের খাদ্য বিতরণ করা, স্মরণ করা, বা তার যদি একটা ঠিকানা থাকে সেখানে গিয়ে অন্তত তার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করা। কিন্তু গুমের কিন্তু কোনো ঠিকানা নেই। কবে মারা গেছে, কবে মারা গেছেন, কবে ধরে নিয়ে গেছে, সে আর খবর নাই। তার হয়তো স্ত্রী স্বামীর আশায় আছে, বছরের পর বছর জেগে আছে, থাকতে থাকতে হয়তো চোখ অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে হয়তো বয়স বৃদ্ধা হয়ে গিয়েছে। সন্তানরা হয়তো বাচ্চা ছিল, তারা বড় হয়েছে, স্কুল লেখাপড়া শেষ করে তারা বিয়ে শাদী করেছে, তারপরে অপেক্ষায় আছে। কিন্তু শেষ পর্যন্ত জানি না যে তার বাবা আদৌ বেঁচে আছে কি না আছে। যেমন আমাদের ধরেন ছাত্রনেতা ছিল একসময়, জাতীয় ছাত্র সেক্রেটারি ইলিয়াস আলী, সাবেক সংসদ সদস্য ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, আমরা জানি না। কালকে ইলিয়াস আলীর ওয়াইফ সঙ্গে আমার একটা টকশো ছিল এবং হুমায়ুন কবিরের ওয়াইফ ছিলেন একটিতে। তো বলতে পারতেছে না তো সে কী দোয়া মাহফিলের আয়োজন করবে, কি করবে, কিছুই তো বলতে পারতেছে না। এটা খুবই নির্মম মারাত্মক। এবং আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ বিগত কয়েক বছর প্রায় 500-600 আমরা কিন্তু এইভাবে হারিয়ে গেছে, তারা খবর আমরা কিন্তু এখনও পাই না, জানি না। যেমন এর ভিতরে চৌধুরী আলম আছে, তারপরে সুমন আছে, অসংখ্য। আমি মনে করি যে এই একটা দিন আবার যদি আমি বলে করি নির্মমভাবে যদি বলতে চাই, তাহলে আগস্ট মাসটা আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক। 15 আগস্ট, 21শে আগস্ট গ্র্যান্ড হামলা জঙ্গিরা করেছিল। আরও আরেকটা ঘটনা ঘটেছিল 1984 সালে। বর্তমান প্রধানমন্ত্রীর 15 আগস্টের কেন্দ্র করে আলোচনা সভা বড় আকারে হচ্ছিল বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। সেখানে বোমাবাজিতে প্রায় 15 থেকে 16 জন সাংবাদিক এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ মারা গিয়েছিল। তো সেই দিক থেকে আজকে 3টা দিক আমি মনে করি এখানে। তো তার ভিতরে আপনি যে কথাটা বললেন, আজকে যে মূল আলোচ্য বিষয় করোনা, এখানে প্রথম থেকেই আমি কিন্তু একেবারে প্রথম থেকে কিন্তু করোনার ব্যাপারে আমি সোচ্চার কণ্ঠে কিন্তু আমি বলে আসছি যে এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাটা কোথায় আমাদেরকে নিয়ে গিয়ে দাঁড়াবে আমি জানি না। আজকে দেখেন আমাদের কথা কিন্তু মুখেই আছে, বাঁচতে 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 আমাদের কথা ভাসতে ভাসতে দেখেন আজকে যে টিম গঠন হচ্ছে করোনাকে মোকাবেলা করার জন্য, সেখানে বিশেষজ্ঞ ডাক্তার নেই, সেখানে ডাক্তার আর নেই। এই করোনাকালীন সময় তো ডাক্তারদেরই তো কাজ, তারা চিকিৎসা করবে, তারা সেবা করবে, তারা
কী পদ্ধতির মানুষকে সুস্থ করা যাবে তাড়াতাড়ি সেইগুলি তারা চিন্তা করবে। তো তারা যদি সেখানে অভিমত ব্যক্ত করতে না পারে, এবং দেখেন বিশেষজ্ঞ টিম কিন্তু যেটা আছে আগে ছিল যেটা, সেটাকে অনেকবার বলেছে যে এই মুহূর্তে এই খোলা যাবে না, গার্মেন্টস খোলা যাবে না, এই মুহূর্তে ঈদের ছুটিতে দোকান খোলা যাবে না, যেমন গত রোজারিদের কথা বলা হয়েছে, তাদের কথা তো সরকার শোনে না। এই অব্যবস্থা কারণে আজকে সারা বাংলাদেশে করোনা ছড়িয়ে ছিটিয়ে গেছে একেবারে গ্রাম গঞ্জ পর্যন্ত। আমি গ্রামে ছিলাম অনেক দিন, এবারে ঈদের আগে বাড়ি গিয়েছিলাম। বিশ্বাস করেন যে গ্রামে মাস্ক মানুষ পরতে চায় না। মাস্ক পরবো কেন? ওরা কথা হচ্ছে আমরা খেটে খুঁটে খাই, আমরা কোনো লুটপাট করি না, আমাদের করোনা হবে না, এই যে কথা। এবার আমি একটা ঘটনা দিয়ে আমি পর্দা শেষ করতে চাই। আমি ঈদের আগের দিন আমার বাড়ি গিয়েছিলাম। আমি বাড়ি গিয়েছিলাম সকালবেলা 8টার সময় বাহার থেকে বের হলাম। আমার 17 ঘন্টা লেগেছে বাড়িতে যেতে। আমার বাড়িতে যেতে 5 ঘন্টার বেশি সময় লাগার কথা না। আমি রাস্তায় যে অবর্ণনীয় দুর্দশা দেখেছি কি, যে যারা বাসের টিকিট কাটতে পেরেছিল 2 সিট একজনের, আমি যখন আসলাম 2 সিটে, একটা টিকিট কেটে 2 সিট নিয়ে আমি আসলাম, তো তারা গেছে। কিন্তু এই যে সরকার মাঝখানে বললো বাস চলে, বাস আসন সীমিত, মানুষ পিক আপ ভাড়া করে, ট্রাক ভাড়া করে যাচ্ছে। বিশ্বাস করেন আমি দেখেছি একটা মহিলা এবং একটা পুরুষ পিক আপের পিছনে বসে আছে, এরকম ঝুমতেছে, কখন যে পড়ে যায়, এবং কারোর মুখে কোনো মাস্ক নাই, কোনো কিছু নাই। এবং সেদিন প্রচণ্ড রোদ ছিল, যেখানে আমার 2 ঘন্টা 3 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি কিন্তু পোস্টও দিয়েছিলাম বিভিন্ন জায়গায় নেমে নেমে, যে এই হলো আমাদের দেশের এই অবস্থা। কোনো রকমের ট্রাফিকের কোনো ব্যবস্থা ছিল না। মানুষ করে কি, ট্রাক থেকে পিক আপতে নেমে দৌড়ায়, যখন বর্ষার দিন তো পানি থাকে খাদে, দৌড়ায় খাদে গিয়ে নামে। এই যে অব্যবস্থাপনা, এই অবস্থাপনা কিন্তু প্রথমে গোড়াতেই যে গলদ, এই গলদ সারতেও পারলো না, আর সারতে পারবে বলে আমার বিশ্বাস হয় না, এবং সরকারের সদিচ্ছা আছে বলে আমি মনেও করি না। হাবিবুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ যেটি হাবিবুর রহমান বললেন যে সমন্বয়হীনতা বা যে অব্যবস্থাপনা যেটি চলছে সেটি আসলে শেষ হবার নয়, বা সরকারের সে ধরনের সদিচ্ছাও নেই। আসলে কি এই অভিযোগ কি চলতেই থাকবে, বা এর থেকে কি উত্তরণের উপায় নেই? দেখুন, সমন্বয়ের অভাব আসলে এই মহামারীর ক্ষেত্রে সব দেশে আছে, আমাদের দেশেও আছে, অন্য সব দেশে আছে। এটা একটা নতুন কনসেপ্ট, চিকিৎসা ব্যবস্থা নতুন, ভাইরাস নতুন, এটার সম্বন্ধে কারো জানা নাই, এটার প্রিভেনশন ছাড়া অন্য কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট নাই। চিকিৎসকদের চিকিৎসা ব্যবস্থা নিয়েও অনেক আমাদের আলোচনা সমালোচনা আছে, তাদের সুরক্ষা সামগ্রী স্পেশাল প্রোটেকশন নিতে হয়। সেই প্রেক্ষাপটে এটা অনেক আলোচনা সমালোচনা তো সুযোগ আছে। বাট আমি বলবো যে আমাদের দেশের এই সীমিত রিসোর্সের ভিতরে আমাদের দেশের সরকার ব্যবস্থাপনার দিকে সফলতাই আমি এই মুহূর্তে মনে করব, যে প্রথম দিকে সার্বিক ব্যবস্থাপনা, জনগণের ফুড সিকিউরিটি, ইকোনমিক সিকিউরিটি এবং চিকিৎসা ব্যবস্থার যে ব্যবস্থাপনায় যে সহযোগিতা সরকারের, সেই দিক বিবেচনা করলে আমি মনে করি যে আমাদের দেশের, যদি আমরা এই ডাটাগুলো দেখি অন্যান্য দেশের তুলনায়, আমাদের মৃত্যুর হার, আমাদের সংক্রমণের অনেকটা আগের চেয়ে নিয়ন্ত্রণে, আমাদের সুস্থতার হার বেড়েছে। আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে সাউথ ইস্ট এশিয়ান রিজনেও আমাদের এই ব্যবস্থাপনা অনেকটা রিজনেবল পর্যায়ে আছে আমি বলবো। এবং আমি মনে করি যে সরকারের যে ব্যবস্থাপনার ক্ষেত্রে বাইরে চীনের টিম এসেছিল, তার আমাদের দেশের চিকিৎসকদের মত বিনিময় হয়েছে, এবং চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। এবং আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী ছিল তাদেরও অনেক হাজার হাজার স্বাস্থ্যকর্মী চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আমি সেই প্রেক্ষাপটে আমি মনে করি হাসপাতাল, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় সরকার উদ্যোগ নিয়েছে, প্রাইভেট অনেক হাসপাতাল এই ব্যবস্থাপনায় নিয়েছে, এবং ফিল্ড হসপিটাল সহ আরও অনেক ব্যবস্থাপনা উদ্যোগ নিয়েছে। সেই প্রেক্ষাপটে আমাদের সার্বিকভাবে যদি চিন্তা করি, অন্য কোনো দেশের চেয়ে আমাদের দেশের ব্যবস্থাপনা ঘাটতি আছে বলে আমার মনে হয় না। তারপরেও মানুষের মধ্যে অভিযোগ কেন, বা আস্থাহীনতা কেন? দেখুন, এটা তো খুব বাস্তবতা। আমাদের দেশে দেখেন, এই যে গত কয়েক মাসের, আমরা যদি 5 মাসের হিসাব দেখি, যে সংক্রমণটা নিয়ে কোথায় পিক কখন, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। আমাদের মে মাসে আমাদের সংক্রমণ ছিল 45,000, মৃত্যু 450। জুন মাসে সংক্রমণ 1,45,000, মৃত্যু 1230। জুলাই মাসে সংক্রমণ 89,000 আর মৃত্যু 1201। এবং এই মাসে এসে এগুলো কিন্তু আরও কমার পথে।
তো এই প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যে আমরা সার্বিক ব্যবস্থাপনার কথা তো আমি বললাম, চিকিৎসকদের মধ্যে অনেক কনফিডেন্স ডেভেলপ করেছে, অনেকগুলা চিকিৎসা পদ্ধতি আগে ছিল না, সেগুলো আমরা ডাক্তার অ্যাডাপ্ট করতে পেরেছে, এবং টেলিমেডিসিনের মাধ্যমে লোকজনও এখন কনসাস, তারা ঘরে বসেই চিকিৎসা নিচ্ছে। কিন্তু জনগণের ভিতরে একটা হতাশা আছে, এতে আমি অস্বীকার করি না, এটা বাইরের দেশও আছে। তারপর আমরা বললো কম্প্যারিজন যদি করেন অন্যান্য দেশের এই দাফনের ক্ষেত্রেও কিন্তু খারাপ অবস্থা ছিল, সেটাও ম্যানেজমেন্টের অভাব ছিল। চিকিৎসা ক্ষেত্রে সুরক্ষা নিয়ে অনেক অভাব ছিল অনেক দেশে, উন্নত দেশেও, আমাদের দেশেও প্রথম দিকে ছিল, এখন নাই। কিন্তু এইটা মানুষের এক্সপেকটেশনের উপর নির্ভর করে যে আমি এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, নর্মাল সিচুয়েশন। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নর্মাল সাধারণ অবস্থায়ও মানুষের এক্সপেকটেশনের লেভেল অনেক বেশি ছিল, প্রত্যাশা। আর এটা তো একটা মহামারী অবস্থা, একটা ক্রান্তিকাল, সেই প্রেক্ষাপটে মানুষের দেখি যে চাহিদা থাকবেই। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা বা চিকিৎসা ব্যবস্থাপনার একটি পার্থক্য অন্য দেশ থেকে সবার চোখে যেটি ধরা পড়ছে সেটি হচ্ছে যে করোনা চিকিৎসার ব্যবস্থাপনার পাশাপাশি যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে বা দুদকেও হাজিরা দিতে হচ্ছে, সেখানে যাওয়া লাগছে, বা বিভিন্ন হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও চালাতে হচ্ছে। এই যে একটি অন্য দেশে কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা বা দেখুন এই যে অব্যবস্থাপনা এবং দুর্নীতি সব দেশে আছে, পাশের দেশে দেখেন না, সেখানেও কিন্তু আছে। আমি মনে করি যে এই অনিয়ম দুর্নীতির কথা যেটা বললেন, এবং বিগত 5-6 মাসে আমরা দেখেছি এই জায়গাটায়, আমি যদি সার্বিকভাবে বলি, মহামারী যখন পৃথিবীতে আসে, এই মহামারীর সময় দুর্নীতিটাও থাকে, সব সময় সব দেশে আছে। সেই জায়গায় সরকারের আমরা অবস্থানটা দেবো, সরকার এটা পৃষ্ঠপোষকতা করছে কিনা, সরকার এটা প্রশ্রয় দিচ্ছে কিনা, সেই জিনিসটা আমরা দেবো। সরকার কিন্তু এটা পৃষ্ঠপোষকতা করছে না, প্রশ্রয় দেবো, সরকার কিন্তু দৌড়ছে এটা, এবং যার জন্যই দুদকে হাজিরা দিতে হচ্ছে, অভিযান চলছে, বিভিন্ন প্রক্রিয়া আমরা দেখছি, দুর্নীতিবাজদের অনেক ধরা পড়েছে। এটা কিন্তু আমি বলবো এটাও সরকারের এক ধরনের স্বচ্ছতা। জি, অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনাকে আবার আসবো আমি। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, করোনা ব্যবস্থাপনায় যে কথা আমরা আলোচনা করছিলাম যে বিশ্বের অন্য দেশও অনেকটা হিমশিম খাচ্ছে মহামারীতে, সব দেশেরই অনেক নতুন অভিজ্ঞতা সেজন্য, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভিন্ন এই কারণে যে বাংলাদেশে যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ যেমন উঠছে, তেমনি তাদেরকে দুদকে হাজিরা দিতে হচ্ছে, পাশাপাশি করোনা ব্যবস্থাপনায়ও দায়িত্ব হিমশিম খেতে হচ্ছে। এই যে অন্য দেশের চেয়ে আমাদের তুলনা করতে গেলে সবসময় আমরা যে কথা বলি, কিন্তু তার চেয়ে একটা ভিন্ন প্রেক্ষাপট কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 সহ-আলোচক এবং এসএটিভির দর্শকবৃন্দকে। করোনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আসলে এই কথাগুলো বারবারই একই রকমের আসছে। আমাদেরকে মূলত আমি মনে করি আল্লাহ রক্ষা করছে একটা হিসেবে। ডাক্তার, ব্যবস্থাপনা, চিকিৎসা, আমরা এগুলা অনেক দেখছি। এই করোনাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি যে চিকিৎসা নিয়ে অনেক প্রকার ঘাটতি হয়েছে। আমাদের দেশে হবে, এটা স্বাভাবিক, কারণ আমরা তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ, এখানে অন্যদের মতো এরকম ইকুইপমেন্ট বলেন, আনুষঙ্গিক যা সাপোর্ট দরকার, ডাক্তারের সাপোর্ট দরকার, সেই ক্ষেত্রে আমরা দেখছি। আমরা তো এটাও দেখেছি যে ডাক্তারের জন্য যখন প্রথম করোনার বিভিন্ন জিনিসপত্র দেওয়া হলো, উপকরণ যেগুলো সুরক্ষা সামগ্রী দেওয়া হলো, সুরক্ষা সামগ্রী দেওয়া হলো, সেখানেও কিন্তু একটা বিরাট দুর্নীতির অভিযোগ ডাক্তাররাই বলেছে যে মাস্কটা দেওয়া হয়েছে সেটা যে ইয়েতে লেখা দেওয়া হয়েছে সেই মানসম্মত না। আমার প্রশ্ন হলো যে এগুলাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমাদের এটা গায়ে শোয়া হয়ে গেছে। আমরা যখন পর্যালোচনা করে দেখলাম যে এটা কারা দিল, আপনি যারা এই ব্যবসাটা করে তারা এটা সাপ্লাই না দিয়ে সাপ্লাইটা কারা দিছে এটা যদি বিশ্লেষণ করেন, তাইলে দুর্নীতিটা হয়ে যাবে। আপনি যারা এই ব্যবসা সংক্রান্ত কাজের সাথে জড়িত তারা না দিয়ে দেখলাম যে সরকারি দলের লোকজন এগুলো সাপ্লাই দিল। তাহলে আমরা যদি সঠিক ব্যবসায়ীর কাছেও দিতাম, তাহলে জিনিসটা কিছুটা হলো একটা আসতো যে এই জিনিস আছে। এখন আমি যদি ইউনিভার্সিটিতে চাকরি করে একজনকে এই সাপ্লাইয়ের বানাই দিই, উনি সরকারের কোনো একটা ছাত্র সংগঠন বা যুব সংগঠন করার কারণে, তাহলে এই জিনিসটাতে দুর্নীতি থেকে যাবে। আর ডাক্তার যে ব্যাপারটা আছে, আমরা বিভিন্নভাবে দেখলাম এই কয় মাসে সিনিয়র ডাক্তাররা, আমার ভাই আছে এই জায়গার মধ্যে, আজিজ ভাই, সিনিয়র ডাক্তার আমার সাথে একমত হবে কিনা জানি, সিনিয়র ডাক্তাররা কিন্তু হাসপাতালে যাচ্ছেই না। জুনিয়র লেভেলের যে ডাক্তার আছে তারা ফ্রন্ট লাইনে কাজ করছে, এবং সিনিয়র ডাক্তাররা সেই ক্ষেত্রে পরামর্শ দিচ্ছে। এই ক্ষেত্রে রোগটা নতুন, এই সম্পর্কে অভিজ্ঞতা আমাদের ডাক্তারদের কম,
এখন সিনিয়র ডাক্তাররা যখন সেই জায়গায় যায় না, সিনিয়র ডাক্তার যে অভিজ্ঞতাটা কাজে লাগাবে, ওনারা টেলিফোনের মাধ্যমে বা আনুষঙ্গিক আমাদের ইন্টারনেটের মাধ্যমে হয়তো বা জুনিয়রদেরকে এটা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। তো ওনাদের একটা অংশ যদি এটাতে অংশগ্রহণ করতো তাহলে চিকিৎসাটা আরেকটু ভালো হতো। এখন হয় না চিকিৎসা, আমি এটা বলবো সিনিয়র না, সিটিজেনদের একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে, স্বাস্থ্য ঝুঁকি থাকে, এটা বাস্তবতা। কিন্তু আপনি একটা এটা WHO রিকগনাইজড, এটা WHO গাইডলাইন। হ্যাঁ, থাকতে পারে এটা, কিন্তু ওনারা যে জিনিসটা আজিজ ভাই দিতে পারে, সেই জিনিসটা 1 বছর আগে যোগদান করছে সেই ছেলেটা কিন্তু সেই চিকিৎসাটা দেওয়া আমার মনে হয় যে মানে ওই লেভেলের চিকিৎসা দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। আর দুর্নীতির ব্যাপারে আর পরিসংখ্যানের ব্যাপারে আমি বলতে চাই এটা যে যেখানে বাংলাদেশে 10 লাখ লোকের মধ্যে মাত্র 7,000 লোকের হয় কি যেন পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে মে মাসে কত হয়েছে, জুন মাসে কত হয়েছে, এখন কত হয়েছে, যেটা আজিজ ভাই বললেন, এই পরিসংখ্যানটার উপরে ডিপেন্ড করার কোনো জায়গা আছে কিনা আমাদের, সেইটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। কারণ আমার টোটাল জনসংখ্যার মধ্যে কত পার্সেন্ট লোককে আমি এই পরীক্ষার মধ্যে নিয়ে আসছি, সে এফেক্টেড হোক বা এফেক্টেড না হোক, আমি আনতে পারছি কতটুকু লোককে, সেইটার উপরে ভিত্তি করে কিন্তু আজকে আমাদের পরিসংখ্যান হচ্ছে। তো ওই জায়গাটাতে তো একটা গলত আছে যে আমরা মে মাসে 45 পারলাম, জুন মাসে আর একটু বাড়লো, জুলাই মাসে কমলো, আগস্ট মাসে গিয়ে ওনারা যেটা বলতেছে মোটামুটি একটা হয়েছে। বাস্তব অবস্থাকে এটা এখন আমরা সবাই মনে করছি, গ্রামের মানুষ তো মানেই না, শহরের মানুষও এখন আপনি দেখবেন যে বাজারে যান, রাস্তায় যান, অফিসে যান, যে কোনো জায়গায় যান, গিজ করতে মাস্ক নাই, সুরক্ষা সামগ্রী নাই, কোনো কিছু নাই, মানুষ করোনার জিনিসটাকে হচ্ছে। বাস্তব অবস্থা কিন্তু এই মুহূর্তে এই সপ্তাহের ফলাফল যদি ভিতরেরটা দেখেন তাহলে দেখবেন যে এই পরিসংখ্যান কিন্তু এখন আর নিম্নমুখী অবস্থানে নেই, হয় এটা সমান সমান দেখাচ্ছে অথবা ঊর্ধ্বমুখী দেখাচ্ছে। এই অবস্থা যদি আমরা আরও কিছুদিন চলি, সামনে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে যে শীত আসছে, শীতে কিন্তু এই করোনার সংখ্যাটা আরো বাড়তে পারে। তো সেখানে সেকেন্ড ফেজ যদি আমরা বলি সেটাকে, তাহলে সেকেন্ড ফেজে আমরা কিভাবে এটাকে করব, কি যেন মোকাবেলা করব, সেই পরিকল্পনাটা কি? এই পরিকল্পনা তো আজিজ ভাইকে লাগবে। এই পরিকল্পনায় যদি স্বাস্থ্য সচিবকে দেওয়া হয়, আমি মনে করি এই জায়গার ব্যর্থতা আসবে, এটা স্বাভাবিক। আজকে মনিটরিং কমিটি যেটা করা হয়েছে সেটার ব্যাপারে আপনি শুরুতেই বলেছেন, মনিটরিং ইয়েতে যারা এই ব্যাপারে চিকিৎসা দেবে তাদেরকে না রেখে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তার যদি রাখে, তাহলে এখন না হয় আমাদের তাপমাত্রা সহ এবং নিম্ন শ্রেণীর আমরা লোকরা একটা বলা হয় যে ডাক্তাররা যে জিনিসটা বলছে যে আজকে সানের কারণে ওরা অনেক পরে সুরক্ষা পাচ্ছে। এই সানটা যখন কমে যাবে অক্টোবর নভেম্বর মাসে, তখন আমরা এটা কীভাবে ফেস করবো? আমার তো নভেম্বর এটা শেষ হবে এরকম কোনো আলামত নাই, আগস্টে কমেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে এটা আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের এখন পরিকল্পনা নেওয়া উচিত এইভাবে যে ডাক্তারদের সমন্বয়ে, বিশেষজ্ঞদের সমন্বয়ে, আমি সিনিয়র ডাক্তারদের কথাই কারণে বললাম, ওনারা বয়সের কারণে হয়তো বা না যেতে পারে, কিন্তু ওনারা মনিটরিং টিমে, পরিকল্পনা করার টিমে কীভাবে আমি সেইটা ফেস করব, সেখানে বসলে তো কোনো সমস্যা হবে না, তাদেরকে না রাখতে হবে ওই জায়গাটার মধ্যে, রেখে ওনাদের পরামর্শ নিতে হবে। আমার পরামর্শ আর হাবিব ভাইয়ের পরামর্শে এই জিনিসটার সমস্যার সমাধান হবে না। ওনাদের মধ্যে যারা এই বিষয়টাতে চিকিৎসা দিবে বা চিকিৎসার ব্যাপারে ভূমিকা রাখবে। আমরা একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। হাবিবুর রহমান হাবিব, যেটি রেজাউল ইসলাম ভূঁইয়া বলছিলেন যে করোনা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ চিকিৎসক বা যারা চিকিৎসা বিজ্ঞান বা স্বাস্থ্য বিজ্ঞানের সঙ্গে কাজ করেন তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত, কিন্তু শুরু থেকেই যে মনিটরিং কমিটি যেটি প্রশাসন নির্ভর হয়ে আসছে, সে কারণে হয়তো করোনা প্রকোপ সামনে শীতের সময় একটু শঙ্কা থাকতে পারে। না, এটা যেটা রেজাউল ইসলাম যেটা বলেছেন এটা সঠিক কথাই বলেছেন। আমি যত বড় ডাক্তারই হই না কেন, আমাকে দেখ 10 তলা বিল্ডিং বানানোর জন্য যদি আমাকে ডিজাইন করে বানাতে বলেন, ডিজাইন তো কোথাও ডিজাইন আলাদা থাকে, আর্কিটেক্ট আলাদা থাকে, আমি কি পারবো? পারবো না। তো এটা করোনা, এটা একটা মহামারী বলেন বা একটা রোগ, এটা তো বিশেষজ্ঞ তারাই তো এর খবর রাখতে পারবে, বলতে পারবে, বোঝাতে পারবে। সেখানে তো সাধারণ মানুষের এখানে তো কোনো কাজ বাধে না। সাধারণ মানুষ কোনটা পারে? যেমন আজকে এই সরকারের পক্ষ থেকে যখনই মানে ডিপেন্ড করে কেউ কথা বলে তখন আমার কষ্ট লাগে। কেন লাগে? এই যে অব্যবস্থান, এর চেয়ে আর অবস্থান পৃথিবীর কী হতে পারে? কী হতে পারে?
রিজেন্ট হসপিটাল না, যেটা একটা ডায়াগনস্টিক সেন্টার, তার লাইসেন্স রিনিউ করা নাই, তাকে আপনার হসপিটাল স্বীকৃতি দিয়ে তাকে আপনি করোনা চিকিৎসার অনুমতি দিলেন, তারে এই ইকুইপমেন্ট সাপ্লাই দিলেন প্রায় 1-1.5 কোটি টাকার মতো। সেখানে যারা ভর্তি প্রায় সবাই মারা গেছে। তারপরেও কি আপনি বলবেন যে সরকার সুন্দরভাবে এটা মোকাবেলা করতেছে? আপনি কি বলবেন যে নকল মাস্ক এবং পিপি বারবার আমরা বলতেছি, সাপ্লাই কারা দিয়েছে? বিএনপি নিশ্চয়ই দেয়নি, জাতীয় পার্টিও দেয়নি। কারা দিয়েছে? সরকারের লোকজন দিয়েছে। এতগুলি ডাক্তার মারা গেল, এতগুলি মানুষ অসুস্থ হলো, তাদের দায় আপনি নেবেন না? এটা তাহলে এই সঠিক মোকাবেলা করা হলো? সরকার করোনা ছড়িয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার সেই সব ব্যবস্থাগুলি করেছে। এই যে হাসপাতালগুলিতে অনিয়ম, লাইসেন্স রিনিউ করে না, এবং এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার আপনার ইয়ে করার পরে, অপারেশন করার পর যে মেডিসিন বা যেগুলো লাগে মেয়াদ উত্তীর্ণ, কয়দিন আপনার র্যাব অভিযান চালানো বন্ধ করে দিল। কেন বন্ধ করলো? এই যে টোটাল অব্যবস্থা না। তারপরে আপনার হলে কী করলো, আপনার এই যে হাসপাতালগুলোতে 30 মিনিট অক্সিজেন ব্যবহার করে বা 1 ঘন্টা অ্যাকশন করে, তার দাম 60,000, 70, 80, 90,000। একটা করোনা রোগী কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তার 12-14 লক্ষ 15 লক্ষ টাকার কমিশন কিন্তু বেরোতে মরুক আর বাঁচুক, তাকে দিতেই হবে। কেন? এই যে আমি এখানে আমি বলেছিলাম আমার ভাই আজিজ ভাইয়ের কাছে আমি বলেছিলাম যে আমি একটা টেকনিক্যাল ল্যাব, আজকে 87টা ল্যাব, 87টা ল্যাব স্থাপন করলেন, আর আপনার টেস্ট হবে 10,000, 8,000, 12,000। কেন? আপনি ওই যে 87টা ল্যাবের পিছনে আপনি খরচ করেন নাই, টাকা দেন নাই? কত টাকা খরচ করেছেন? বাংলাদেশের 17 কোটি মানুষ। আজকে আমি যদি বলে যে আপনি বলেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চালাচ্ছে, মোকাবেলা করতেছে, তাহলে আমি বলবো যে এতে মার্কিন যুক্তরাষ্ট্রে কত আক্রান্ত হয়েছে? 1.5 কোটি। ব্রাজিলে কত? 1 কোটি। ভারতে কত? 60 লাখ। আমার কত? 40 লাখ। আর যদি বাংলাদেশে প্রায় 14 লক্ষ। তামাশা, এটাকে তামাশা? 14 লক্ষ আর ওদের 1.5 কোটি, 60 লাখ, 70 লাখ। এভাবে বললে কি হবে? কেন টেস্ট হচ্ছে না? এই ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ করোনার সংক্রমিত হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। সরকার তামাশা করতেছে জনগণের সাথে, তামাশা করতেছে। এই যে প্রত্যেক একটা কিটের দাম, আমি তো বলেছিলাম যে আমি 30 থেকে 35 লক্ষ টাকা দিয়ে আমি আপনার 1 কোটি টাকা দিয়ে আমি ল্যাব স্থাপন করে দেবো। একটা এর দাম আর্টিফিশিয়াল মেশিনের দাম 30 থেকে 40, চায়নাটা আরও কম। এটা কিটের দাম মাত্র $22, 100টা মানুষের ট্রিটমেন্ট টেস্ট করা যায়। কেন? আমি না বলেছিলাম এই যে কিট একজন সাপ্লাই দেয় 27,500 টাকা সরকারকে দাম রাখে, কোনোটা মানে 2300 টাকা রাখে। দাম কত জানেন? ওকে বলো যে আমি 300 টাকা দেবো, 300 টাকায় সাপ্লাই দেবে, 300 টাকায় সাপ্লাই দেবে। এত কম দাম, চুরি, মহাসাগর চুরি হচ্ছে। এটা কি সরকারি ব্যবস্থাপনা? এই যে ল্যাব নিয়ে মনে হচ্ছে যে সায়েন্স ল্যাবরেটরি, বিশাল একটা ল্যাবরেটরি মানে স্থাপন করতে চাচ্ছে, মানুষকে পাগল বুঝায়। এবং স্বাস্থ্যমন্ত্রী এখনও আছে। কেন থাকবে সে? সেদিন সে বললো, টেলিভিশন দেখলাম, এই দেশে আর করোনা আসবে না, আমাদের আর কি দরকার নাই, ভ্যাকসিন আমাদের লাগবে না, ওষুধ আমাদের লাগবে না, মাস্ক পরা দরকার পড়বে না। আরে এ কোন পাগল? হ্যাঁ, আমি বলতেছি যে আপনি পাঠাই দেন, আমি তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। না, এর সাথে উপায় নেই তো। মানুষের জীবন কি তামাশা চলে? আজকে গ্রামে যখন বলি, আমি গ্রামে ছিলাম, ওরা বলতো ভাই প্রতিদিন মারা যায় 30 জন, 40 জন, 50 জন, 17 কোটি মানুষের দেশ, আর কি আর মারা, কেন মারা? টেস্ট হয় মাত্র 2,000, 3,000, 2,500 লোকের করোনা আক্রান্ত হয়, ও খামাকে টেস্ট করতে। এই যে আসলে কি তাই? আসলে তা না। আসলে করোনা রোগী ভর্তি। আপনার মৃত্যুর কথা বলছেন, সরকারের ব্যবস্থাপনার কারণে এই দেশের মানুষ বেঁচে থাকতেছে, এই উদাহরণ আপনি দিতেই পারবেন না। সরকারি ব্যবস্থাপনার কারণে মানুষ মারা যাচ্ছে, শত শত উদাহরণ আছে। কোনো হাসপাতালে গেলে মানুষ জীবিত ফিরে আসতে চায় না, কিন্তু যে মানুষটা হাসপাতালে যায় না, আমি অনেক রোগীর কথা জানি যারা করোনা আক্রান্ত হয়েছিল, তারা হাসপাতালের ধারে কাছে যায় না, তারা চিকিৎসা করতে যায়নি, তারা তাদের খাওয়া দাওয়ার এটা ওটা চলাচলের মধ্যে তারা সুস্থ হয়ে গেছে। হাসপাতালে গেলেও মরবে, এই জন্য হাসপাতালে যায় না। আপনার দেখেন অক্সিজেন সিলিন্ডার 30-40 হাজার টাকা অক্সিজেন সিলিন্ডার, কত মানুষ রাস্তায় করে এই হাসপাতাল সেই হাসপাতাল ঘুরতে ঘুরতে সাথে মরে গেছে, ভর্তি হতে পারে না। এই যে প্রত্যেক দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা মিথ্যার একটা ঝুড়ি খুলতো, এত লোক আক্রান্ত হয়েছিল, এত লোক সুস্থ হয়েছে, এত লোক ভালো হয়েছে, এত লোক বাড়িতে গেছে, এত লোক কোয়ারেন্টাইন গেছে, কে শুনতে চায়? কয়েকটা শেষ পর্যন্ত বলে, সর্বশেষ শেষে বলে আজকে 24 জন মানুষ মারা গেছে 32 জন। এই যে কথা শেষ পর্যন্ত এসে বলে, আসলে কি 32 জন মারা যায়? এই জন্য বলবো সরকার এত মিথ্যাচার করতেছে, এবং এখানে সরকারের এতটুকু অবদান নেই। আজকে যে আমরা মানুষ বেঁচে আছি, আমরা যারা একবার আল্লাহর খোঁজ রহমতের কারণে
বাংলাদেশের মানুষ বেঁচে আছে আমি জানি না। এখন আমি ওই বিশেষজ্ঞ না ওইভাবে বলবো না। এর আগে একজন সিঙ্গাপুরের এক ভদ্রলোক বলেছিল যে এপ্রিল মাসে করোনা চলে যাবে। আমরা কয়েকদিন খুব লাফালাম টেলিভিশন, এই তো আর কয়দিন, কিন্তু এপ্রিল চলে গেল, মে চলে গেল, জুন, জুলাই, অগাস্ট চলে গেল, সেপ্টেম্বর আসতেছে, জানি না কি হবে। তো এইটুকু জানি যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ করোনার রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আবার আসবো। টেস্ট করা আছে না, টেস্ট করা উচিত বলে আমি মনে করি। যে আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, যেটি হাবিবুর রহমান হাবিব উল্লেখ করেছেন প্রথম দিকে, যে রিজেন্টেটিভ ডায়াগনস্টিক সেন্টার হয়েও হাসপাতাল বা তার লাইসেন্স ছিল না। আসলে বেসরকারি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে লাইসেন্স দেওয়া বা লাইসেন্স নবায়ন করা এবং সেখানে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা আবার শুরু হওয়া, মন্ত্রী একবার বললেন যে আর অভিযান হবে না, এই যে সার্বিক বিষয়ে যে একটি সমন্বয়হীনতা বা একটি অব্যবস্থাপনার যে অভিযোগ তিনি তুললেন। ধন্যবাদ আপনাকে। আপনার জবাবটা দেওয়ার আগে হাবিব ভাইয়ের একটু বলি যে আমরা আসলে হাবিব ভাইয়ের সাথে সব ব্যাপারে দ্বিমত করার সুযোগ নাই। তবে এটা ঠিক যে বাংলাদেশের এই করোনার মূল জিনিস হলো আমাদের চিকিৎসাটা আমাদের একটা পার্ট এবং সচেতনতার একটা পার্ট। টেস্টটা অবশ্যই আমাদের দরকার আছে, কিন্তু আমরা যদি ধরেও নেই যে লক্ষ লক্ষ লোক করোনা নিয়ে চলাফেরা করতেছে, তাহলে যদি আমরা এটা টেস্টও করতাম তাহলে তো আমাদের সূচকগুলো আরও ভালো থাকতো। যে এত 1 কোটির মধ্যে তাহলে তো এই সংক্রমণের হার আরও কমে আসতো। সুতরাং আসল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের যে চিকিৎসা। আরেকটা কথা বললো যে হাসপাতালে গেলে সবাই মারা যায়। হাসপাতালে এই যে আমাদের 1.something% যে মৃত্যু, এটা তো সব আইসিইউতে কয়টা রোগী যায়? হাসপাতালে 200 রোগী ভর্তি, তো আইসিইউতে তো 10টা। সুতরাং সবাই তো মারা যায় না, 200 তো মারা যাচ্ছে না। সুতরাং এইটা মানুষ আসলে ভয় পাবে সেইগুলো বললে। তবে আমি মনে করি আপনি যে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের হাসপাতালের লাইসেন্স, এই ব্যবস্থাপনা, এইটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের দেশে 1982-তে এই ড্রাগ অর্ডিন্যান্স একটা অ্যাক্ট হয়েছিল। এইটা পরবর্তী সময় 1989-এ যখন পার্লামেন্টে এগুলো পাস হয়, একসাথে 49টা অর্ডিন্যান্স আইন হলো, পাস হয়ে আইনে পরিণত হলো। কিন্তু এই ড্রাগ অর্ডিন্যান্সে এটা রেটিফিকেশন হয় না, এটা পাস হলো না। যার পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু এই জায়গাটা আইন একটা থাকলো না। পরবর্তী সময় আমরা দেখছি যে জোট সরকার আমলে 2001 থেকে 2006 যখন ছিল, ওই সময়ে আবার এই আইনটা বেসরকারি স্বাস্থ্যসেবা আইন নিয়ে এটা আবার সংসদে উঠছিল। এইটা আবার বিভিন্ন জটিলতার কারণে এটা ব্যাক করার পরে পরবর্তী সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার আগে লাস্ট গভর্নমেন্ট টেনিউরের সময় আমরা দেখলাম যে এটাতে আমরাও যারা সংগঠন আমরাও তখন বললাম যে বিভিন্ন সারা দেশে ডাক্তারদের হয়রানি হচ্ছে, বিভিন্ন আইনটা দরকার। তখন আমরা একটা প্রথম চিন্তা করলাম ইন্ডিয়াতে চিকিৎসকদের সুরক্ষা আইন আছে। তখন গভর্নমেন্টের এই প্রাইভেট সেক্টর আইন প্লাস সরকারি সেক্টরে কিন্তু আইন নাই, এইটা প্লাস চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীর সুরক্ষা আইন, এটা তখন আমরা মন্ত্রী বললাম এই 3টা একসাথে করেন, মানে বেসরকারি, সরকারি এবং স্বাস্থ্যকর্মীর সুরক্ষা 3টা একসাথে করেন। একসাথে করে আমরা আমাদের ওপিনিয়ন দিলাম, এটা ওয়েবসাইটে দেওয়া হলো, বিভিন্ন রাউন্ড টেবিল কনফারেন্স হলো, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ মতামত দিল, তারপরে একটা আইনের নিউক্লিয়াস হয়ে এটা আগাচ্ছে। কিন্তু এটা এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখন পর্যন্ত আমরা এটার মুখ দেখি নাই। কিন্তু এই আইনটা খুবই দরকার। এই মুহূর্তে আমাদের জানা মতে এই প্রাইভেট সেক্টরে ওরকম কোনো আইন কিন্তু নাই। দেখেন এই যে ভাই বললো যেটা লাইসেন্স নবায়নের ক্ষেত্রে, এখানেও জটিলতা আছে। আপনার প্রাইভেট সেক্টরে যে অনলাইনের যে লাইসেন্সের যে প্রভিশনটা 2 বছর আগে হলো, এটাতে প্রক্রিয়াগত ত্রুটি আছে। আমি মনে করি এটা সংশোধনের ব্যাপার আছে। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন নার্সিং, আমাদের সারা দেশে নার্স আছে 72,000 মতো, সরকারি সেক্টর আছে 37,000, আর এই আমাদের যে ক্লিনিকগুলো আছে হাসপাতালগুলো, এটাতে নার্স লাগে এই WHO এতে 54,000, তো নার্স আছে 72,000। এখন যদি এই ক্লিনিক প্রাইভেট হাসপাতালগুলোতে নার্স নেয় ওই শিডিউল অনুসারে, তাহলে তো নার্স নাই দেশে নাই, এটা তো পাবে না। সুতরাং এই জায়গাটাও আসলে সরকার রিথিং করতে হবে। এইটা এই অনলাইন যে ব্যবহার করছে এটা করা উচিত না। তাছাড়া একটা হাসপাতালে লাইসেন্স করতে হলে দেখা যায় যে 22 ধরনের লাইসেন্স লাগে। আপনার ধরেন সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, নার্কোটিক্স, আপনার ফায়ার সার্ভিস, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আণবিক শক্তি কমিশন, শ্রম আইন, ডিজি হেলথ,
রক্ত সঞ্চালন, ব্যাটের থেকে যেতে হয়, জেনারেটর, সাবস্টেশনের লাইসেন্স, ডিপ টিউবওয়েলের লাইসেন্স, এরকম বিএসটিএল লাইসেন্স, এরকম 22টা লাগে। তো এই জায়গাটায় আমার মনে হয় সরকার, এবং এই জায়গাগুলোতে তারা দৌড়তে হয় সবারই। জি, তো এই জায়গাটায় আমার মনে হয় সরকারের ওয়ান স্টপ সার্ভিস যদি করে, চালু করা এটা অধিদপ্তরে যেগুলো নিয়ে আসে তারা নবায়নের যা চার্জ লাগলে দেওয়া উচিত এবং দিতে পারে, কিন্তু এইটা সরকারের সমন্বয় করে। অন্যান্য দেশে কিন্তু এটা ভিন্নভাবে আছে। এই জায়গাটায় আমার মনে হয় যে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। জি, অধ্যাপক ডক্টর মেজেজ, আপনার কাছে আবার আসবো আমি। রেজাউল ইসলাম ভূঁইয়া যেটি বললেন যে আইনি, আপনি তো নিজেও আইনের মানুষ, আইনি মারপ্যাচে আসলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়নের বিষয়টা এখনো আটকে আছে। আসলে সুনির্দিষ্ট আইনও নেই, যেটি ডাক্তার এম আজিজ বললেন, যে আসলে কতটা গুরুত্ব আমাদের। আজিজ ভাই যেটা বলছে এইটা বাস্তবতা, আমাদের আইন নাই। আরেকটা জিনিস হলো স্বাস্থ্য অধিদপ্তরে যারা এই লাইসেন্সগুলো চেক করে তাদের সংখ্যা ওই দিন দেখলাম ওনাদের যেটা বললো যে এটা এত পরিমাণ কম যে ওনারা সারা বছরে এটা ঘুরে করতে পারে। অধিদপ্তরে 9 জন আছে, টোটাল 9 জন। সারা দেশের এতগুলো হাসপাতাল 9 জনে এটা করার কোন পথ নেই। আমাদের এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের জীবন মরণ সমস্যা। মানুষ কিন্তু সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালের চিকিৎসা নিচ্ছে বেশি। এখন এই বেসরকারি হাসপাতালের ফিটনেস থাকবে না, যেটা লাইসেন্স বলা হয়, তার কি কি ক্যাটাগরির উপরে থাকলে উনি 22টার কথা বলছে। 22টা আসলে লাইসেন্স কিনা আমি জানি না। আমরা যারা বিল্ডিং বানায় বিভিন্ন জায়গায় তাদেরও 17-18টা আনতে হয়। যে উনি যেগুলো বলছেন ফায়ারের আনতে হয়, তারপরে পরিবেশের আনতে হয়, এভিয়েশনের আনতে হয়, এরকম আনতে হয়। এটা আমাদের দেশের একটা হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে। এই জায়গাগুলোর থেকে এগুলো নিয়ে ছাড়পত্র আনতে হবে, ছাড়পত্র আনতে হবে। এখন মূল জিনিস হলো 22টা আনুক আর একটা আনুক। আমি যখন এই ব্যবসাটা করতে যাব, আমি 22টা এইটাতে নিতে হবে, এই জিনিসটা জেনেই তো আমি এখানে যাচ্ছি। আমি এখানে ব্যবসা করছি, হাসপাতাল কিন্তু না, চ্যারিটি না, হাসপাতালটা তো ব্যবসা। এখন এই ব্যবসাটা করব কিন্তু মানসম্মত থাকবো না, আমার লাইসেন্স থাকবো না, এটা কোনোভাবে হতে পারে না। তো আমি আইনের ব্যাপারে যেটা বলবো যে WHO কিন্তু একটা বেসরকারি হাসপাতাল পরিচালনার নীতিমালা আছে। সেই নীতিমালা অনুসারে আমাদের নীতিমালাটার আপডেট যদি করা হয় এবং ওই নীতিমালাটা মানতে বাধ্য করা হয়, আর যারা চেক করবে নীতিমালা তাদেরকে এই লোক সংখ্যা বাড়াইতে হবে। আমি আপনাকে বলবো এই করেন সেই করেন সব করেন, কিন্তু আপনারা আমি কোনো কিছুই দিলাম না, শুধু বলেই গেলাম, এই ক্ষেত্রে আপনি বারবারই ব্যর্থ হবেন। এই ক্ষেত্রে সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো আপনাকে সক্ষমতার জায়গাটাও পরিষ্কার করতে হবে যে আপনি কাজটা করার জন্য যেই পরিমাণ লোকবল দরকার, যেই পরিমাণ লোকবল চলাচল করার জন্য সাপোর্ট দরকার, পরিবহন দরকার, আনুষঙ্গিক অফিস আদালত দরকার, সব কিছু আপনাকে দিতে হবে। এবং এইটা দেওয়াতে কোনো কার্পণ্য করার কোনো সুযোগ নাই। আপনি যখন লাইসেন্স দিচ্ছেন একটা হাসপাতালতে, তার কাছ থেকে ফি নিচ্ছেন, যে এই লোকগুলো চালানোর জন্য কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। ওই হাসপাতাল যখন পরিচালনা করছেন তখন হাসপাতাল বেড দিচ্ছে, আপনার ইনকাম তো আসছে। তো সরকারের কোষাগার থেকে লোক নিয়োগের ব্যবস্থা জরুরি ভিত্তিতে করা উচিত। এবং এগুলা আমাদেরকে এই করোনা কিছু কিছু জিনিস কিন্তু খুলে গেছে। মানুষ চিন্তাও করতো না যে একটা হাসপাতাল করছে। জেলা শহরে তো ভয়াবহ অবস্থা। আজিজ ভাই জানার কথা, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে শুধু জেলা শহরের মধ্যে 100 কতটা হাসপাতাল, এবং ঢাকায় যতটা হাসপাতাল আছে সবগুলো হাসপাতালের নামে এই হাসপাতালের ব্রাঞ্চ না, কিন্তু ইউনাইটেড হাসপাতাল পাইবেন, অ্যাপোলো পাইবেন, নিয়া পাইবেন, সব হাসপাতাল আবার ওই জেলা শহরে একই নাম আছে, নিউ দিয়া, ওল্ড দিয়া, বা ওই একটা আধুনিক দিয়া, এরকম একটা দিয়ে আসে, ওই হাসপাতালে ওই জায়গা আছে। এখন এই হাসপাতালগুলোকে এই সমস্ত আইনের মধ্যে দিয়ে, একটা নীতিমালার মধ্যে দিয়ে যদি পরিচালনার একটা জায়গায় নিয়ে আসা হয়, সরকারের আয়ও বাড়বে বেশি ক্ষেত্রে, এবং আয় বাড়লে লোকবল চালানো খুব বেশি একটা কষ্ট হবে বলে মনে করি না। কাজে সব বেসরকারি হাসপাতালের পরিচালনার জন্য একটা নীতিমালা আপডেট করা খুবই জরুরি দরকার, এবং এইটা এখন সময়ের দাবি হিসেবে হয়েছে। একটা আলোচনা এই জায়গার মধ্যে আসছে যে দুর্নীতি নিয়ে, দুর্নীতি হলে দুদুকি নিচ্ছে। দুদুকের ব্যাপারটা এত ভয়াবহ হয়ে গেছে, এখন মানুষের অনাস্থাটা ওই জায়গার মধ্যে এত বেশি হয়েছে যে দুদুক ডাকে, জিজ্ঞাসাবাদ করার পরে ছেড়ে দেয়, এটার আর কোনো খবর টবর নাই। আর যাকে ছেড়ে দিল সে তখন একটা হুজুরের মতো পবিত্র হয়ে বের হয়েছে, মনে হয় যে ওনার কাছে আর দুর্নীতির কোনো নেই। তো দুদক যাকে ডাকবে সঠিকভাবে, একজনকে হয়রানি করার জন্য ডাকতে আমরা বলবো না, সঠিকভাবে যদি সে হয়, তাকে সার্টিফিকেট দিয়ে বের করা, ভালো মানুষ বানিয়ে দেওয়া সমাজে, এই কাজটা যদি করে, তাহলে এই দুর্নীতি জীবনে বাংলাদেশে যাবে বলে মনে হয় না, এবং যাওয়ার কোনো পথ থাকবে না। আপনার একটা জিনিস কিন্তু এখন হয়েছে, দেখবেন মানুষের একটা অনাস্থা সৃষ্টি হয়ে গেছে হাসপাতাল এবং চিকিৎসকদের উপরে। এই কথাটা বলতে হবে। এখন হাসপাতালে করোনা হলে কেউ যেতে চায় না, বলে যে আমি বাসায় থাকলে ভালো ট্রিটমেন্ট পাবো। এই যে অনাস্থা স্বাস্থ্য ব্যবস্থার উপরে, এই যে অনাস্থা হাসপাতালে যাওয়ার উপরে, এটা কিন্তু আমাদের সার্বিক স্বাস্থ্য সেবার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। নেতিবাচক প্রভাব পড়ছে। জি, আমরা একটা বিরতি নিয়ে ওই জায়গাটাতে উত্তরণ করে আসতে। রেজাউল ইসলাম ভাই, আমরা একটা বিরতি নিব।
দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। হাবিবুর রহমান হাবিব, আমরা যেটি আলোচনা করছিলাম চিকিৎসা ক্ষেত্রে অব্যবস্থাপনার আরেকটি বড় বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে যে ওষুধ সরবরাহ বা ওষুধের যে প্রাপ্তিটা নিশ্চিত করা, সেখানে অনেক ঘাটতি দেখা যায়। সেখানে পর্যাপ্ত পর্যবেক্ষণ না থাকার কারণে এখন আপনি যেটা আগে উল্লেখ করেছেন যে একটু অক্সিজেনের দাম এখন লাগামহীন, মানে সেটা আসলে কার কাছ থেকে কত নেবে সেটি কোনো ফিক্সড না, যে একটা জায়গায় গেলে তাকে আরও বেশি টাকা দিতে, সব ক্ষেত্রেই তাই। কিন্তু এইখানে কি লাগাম টেনে ধরার কেউ নেই? লাগাম টেনে ধরা তো আছেই, ধরলে তো ধরার মতো লোকও বলো হয়তো বা নাই, থাকলেও তারা হয়তো যায়, সেখানে যাওয়ার পরে হয়তো তাদের সাথে কিছু ভালো মন্দ কথাবার্তা বলার পরে চলে আসে সেখান থেকে। সবচেয়ে মারাত্মক কোনটা জানেন? জি, যে ওষুধের দাম আপনার 100 টাকার ওষুধ দাম কোথাও 1000 নেয়, 500 নেয়, যেমন যে যেমন পারে। সমস্যাটা হলো যে আমরা থেকে ওষুধের দাম জানি না। এখন হাসপাতালে অপারেশনের থিয়েটার রোগী আছে, এখন ওষুধ ডাক্তার লিখে দিচ্ছে বা লিখে দিয়েছে, দৌড়ায় নিয়ে আসতেছে, ওখানে দাম করার সুযোগ নেই তো আমার, আমি জানি তো না প্রকৃতপক্ষে, তাতেও আপত্তি নেই। দাম নেই 100 টাকা 1000 টাকা, তাতেও আপত্তি নেই, থাকার সত্ত্বেও বলে সেই আপত্তি আমি উদ্যোগ করে নিতে চাই। কিন্তু আপত্তিটা ওই জায়গায়, সেই ওষুধটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়, এই রকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে কিন্তু রোগীর এই অপারেশন রোগী কিন্তু আপনার ওষুধ এই চিকিৎসা হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে, এটা মারাত্মক। আর আপনার হলো ওষুধের ক্ষেত্রে ধরেন খুবই স্বাভাবিক, মানুষ তো খাদ্য একবার যদি কষ্ট একটু পায়, ওষুধ কিন্তু ডাক্তার লিখে দিলে সেই ওষুধগুলো কিন্তু মানুষ কিনে খেতে চায় অন্তত এই যুগে, কিন্তু সেখানে গিয়ে তারা অসহায়, দেখার কোনো সুযোগ না। এই যে বেসরকারি হাসপাতালগুলো এখন বলছেন কেন লাইসেন্স তদারকি হবে না, কেন লোকবল নিয়োগ দেয় না, ভ্যাট দেয় ডাক্তার, এই নিয়ে যদি প্রকৃত ভ্যাট দেয়। আমি সাইফুর রহমানের কথা উল্লেখ করছি, মরহুম সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন, উনি একদিন গিয়েছিলেন সম্ভবত ল্যাবরেটরি পপুলারে, গিয়ে দেখি এমডির বিশাল রুম, দেখি এত বড় রুম, কত টাকা ভ্যাট আসে এখান থেকে, ভ্যাট কি ঠিকমতো দেয়? আসলে তো তাই, এখানে দেয় না, তো নেয় পাবলিকের কাছ থেকে নেয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা সরকারের কাছে তোমার দেয় না। তাকে যারা তদারকি করবে, সংখ্যা কম একদিক দিকে, আজ গেলে তাদের সাথে ভালো মন্দ কথা বললাম, ভালো মন্দ কথা বলার পরেই যদি তার ভ্যাট মাসে যদি 50 লাখ টাকা আসে জনগণের কাছে নেয়, সে সেখান থেকে 20 লাখ টাকা 10 লাখ টাকা। এই যে অব্যবস্থাপনা, এবং এটা টোটালি সরকারের এক জায়গায় শুধু না, সব জায়গায়। যেমন ধরেন এখন ধান, ধরেন এখন কৃষকের কাছে ধান কিছু তার বিক্রি করে না, এখন চাউলের দাম বাড়বে কেন? বাড়তে বাড়তে কোথায় চলে গেছে? চাউলের দাম 60 টাকার কাছে চলে গেছে, কিন্তু কেন? এখন তো উৎপাদন, এখন তো বাড়িতে ইম্পোর্টও করতে হবে, এত ধান হয়েছে বাংলাদেশে, রাখার জায়গা নেই, কয়েকদিন শুনলাম না, এখন আর ইম্পোর্ট করতে চাচ্ছে, দাম এত কেন? তাহলে এই যে মানে সব কিছুর ভিতরেই আপনার গ্যাপ, সঠিক তথ্য তো নাই। এই যে এত বছর ধরে আমরা বলতাম না আমরা খাদ্যের সংক্রমণে, বিশ্বাস করেন আপনি, আমার বাড়ি ঈশ্বরদী, প্রতিদিন শত শত ট্রাক চাউল আসে, আর শুধু কি চাউল খেয়ে মানুষ বাঁচে? বাংলাদেশে প্রায় 70-80 লক্ষ টন লাগে কি গম, এই গম খাদ্য না, এগুলো তো ইম্পোর্ট করতে হয় আমাদেরকে। আমরা কোনো দিক দিয়েই সম্পূর্ণ আমরা না, কিন্তু আমরা মুখে বলি, কিন্তু এখানে দুর্নীতিটা এখন এত প্রবল আকার ধারণ করেছে। এর কারণ কি? এর কারণ ঘুরে ফিরে বলতে গেলে একটি, সেটি হলো আপনার দিনের বেলার ভোট রাতে হওয়া, জবাবদিহিতা নাই। তো জবাবদিহিতা থাকলে পরে আজকে আমি সরকার পরিচালনা করতেছি, কালকে বা জনগণের কাছে যেতে হবে, জনগণ আমাকে ভোট দিবে, আমার কর্ম দেখে ভোট দিবে। আমার যেহেতু কর্ম দেখার সুযোগ জনগণের নেই, ভোটের কোনো জনগণের এখানে দেওয়ার কোনো সুযোগ নেই, যে কারণে সরকারে যারা আছে তারা মনে করে দেশ তাদের হয়ে গেছে, চিরদিনের জন্য লিখিত হয়ে গেছে, এদের তাদের আর এখান থেকে যেতেও হবে না, যা ইচ্ছা বলবো, যা ইচ্ছা করবো, যেমন চালাবো তেমন চলতে হবে। ওই যে একটা কথা আছে, আমি একদম লিখেছিলাম, আমি 1 কেজি বেগুনে 2 কেজি লবণ দেবো, আপনি খাইলে খান, না খাইলে না খান, সরকারের অবস্থা তো তাই, দেশ তাদের, যা ইচ্ছা তাই করবে, এভাবে তো চলতে পারে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, যেটি হাবিবুর রহমান হাবিব বললেন যে আসলে সুশাসন বা রাজনৈতিক অনেক বিষয়গুলো তিনি উল্লেখ করলেন, যে এই যে জবাবদিহিতার বাইরে থাকার এই সংস্কৃতি তো আসলে বাংলাদেশে একদিনের নয়, এটা তো হঠাৎ করেই চালু হয়নি, এটা ধারাবাহিকভাবে চলে এসছে। কিন্তু তারপরেও তো এই জবাবদিহির আওতায় না আনলে চিকিৎসা ক্ষেত্রে যে অব্যবস্থাপনা, সেটি তো দিন দিন বাড়তেই থাকবে। সেখানে সংগঠন হিসেবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ বা চিকিৎসকদের যে দায়িত্ব ছিল, চিকিৎসকেরা কি সেটি সঠিকভাবে পালন করতে পেরেছে? দেখুন, ওই যে হাবিব যেটা বলো যে রাজনৈতিক, আপনিও যেটা বলেন রাজনৈতিক, যে আমাদের অনেক
ঐতিহ্য আছে সেগুলো চলতে আছে। এই গমের কথা, আজকে আন্তর্জাতিক গম দিবস যেটা বললেন, গম তো আসলে অনেক আগের থেকেই চলে আসছে। আমরা এটা নাগরিক হিসেবে আমরা চাই না গম হোক, এটা চাই না। আমরা যদি দেখি সেই জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি যে অনেক অফিসার, আর্মি অফিসার যারা আর্মিতে ছিল তাদের প্লাস পাওয়া যায় না, গম ফাঁসি হয়েছে, প্লাসও পাওয়া যায় নাই। পরবর্তী সময় ক্লিন হার্ট অপারেশনের সময় দেখলাম একই অবস্থা, গম আগের থেকে চলে আসছে, এখনও আছে। তো এটা আমরা চাই না, এটা হওয়া উচিত না, এই সংস্কৃতি থাকা উচিত না। তবে হাবিব ভাই যেটা বললো এইটার সাথে আমি দ্বিমত করবো এই কারণে যে আমাদের দেশের এই যে পরিসংখ্যান যেটা আমরা যে এই খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণ, এটাতে কোনো বিতর্ক নাই, কেউ বিতর্ক করে বলে আমার মনে হয় না। আমরা অবশ্যই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা জানি জোট সরকারের শেষের সময় 41 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল, এখন কিন্তু এরকম খাদ্য ঘাটতি আর নাই। এখন আমাদের দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আরও অনেক কিছুতে আমি বললে অনেকক্ষণ 1-2 ঘন্টা বলতে পারবো যে এগিয়ে আছে। তো আমি যেটা বলবো যে একটু আগে আমরা অভিযান সম্বন্ধে বললাম হাসপাতালগুলোতে, আমি হাসপাতালের জন্য বলছি, আমরা পেশাগত দিকে অবস্থান থেকে আমরা সবসময় সংগঠন থেকে চেষ্টা করি যে পলিসি অ্যাপ্রোচ থেকে সরকারকে সহযোগিতা করা, যে পলিসি দিলে আমরা চিকিৎসকরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা দিতে পারবো জনগণ, সবসময় এইটাই থাকে। যেমন অভিযান যেটা ভ্রাম্যমাণ আদালত, আমরা মনে করি যে আমাদের চিকিৎসকদের পেশা কিংবা সাংবাদিকদের পেশা, আইনজীবীদের পেশা, রাজনীতিবিদের সব পেশা এক ধরনের না। আমাদের পেশার হাসপাতালে থাকে চিকিৎসক এবং রোগী, সেইখানে র্যাবের অভিযানটা শুনতেও খারাপ লাগে। র্যাবের হাসপাতালে সাধারণত সন্ত্রাসী কিংবা জঙ্গি থাকে না, সেখানে আমাদের প্রচলিত আইনে এই অধিদপ্তরের মন্ত্রণালয়ের যে পরিদর্শন টিম সেভাবে কিন্তু আমাদের এটা অ্যাকশন নিতে পারে। আজকে অনেকে বলে যে না এটা যাওয়া ঠিক আছে, এখন একজন সন্ত্রাসী তার পেশা, তার বেলায় র্যাব আর একজন চিকিৎসক কিন্তু বাই নেম সন্ত্রাসী না, তার বেলায়ও র্যাব যাবে, এই দুইটা গুলাই ফেললে হবে না, পেশাগত অবস্থান চিন্তা করতে হবে, এটা আন্তর্জাতিক বিশ্বেও এটা স্বীকৃত। সুতরাং আমার মনে হয় সেই জায়গাটা আমাদের কনসাস হতে হবে। দেখেন ভ্রাম্যমাণ আদালত 5টা ভ্রাম্যমাণ আদালত আমাদের এনে যায়, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যায়, ভুক্ত অধিকার আইন, পরিবেশ অধিদপ্তরে যায়, র্যাব যায়, পুলিশের যে মেট্রোপলিটন পুলিশ, 5টা ভ্রাম্যমাণ আদালত আমাদের হেলথে থাকে। এইটা আসলে আতঙ্কের সৃষ্টি। এই জায়গাটা আমরা 2018 সালের ডিজি অফিস থেকে আমরাও সংগঠন থেকে বলেছিলাম যে এই অভিযানগুলো আপনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ডিজিকে দিয়ে দেন, ডিজি অফিসে দরকার হলে 2জন ম্যাজিস্ট্রেট ডিজি অধিদপ্তরে আপনারা ন্যস্ত করে দেন, তারা এই অভিযানগুলো এইগুলো সবগুলো চালাবে এখান থেকে, তাহলে একটা কোঅর্ডিনেশন থাকে। এই সমস্ত কারণে আসলে আমাদের এই মিসম্যানেজমেন্ট হয়, অনেক সময় সমন্বয়হীনতাও দেখা দেয় এবং আলোচনা সমালোচনার জন্ম দেয় এবং অনেক জায়গায় আমাদের চিকিৎসার মানও বিঘ্নিত হয়। আমরা আসলে মনে করি যে এই প্রথমে ওই ভাই বলল যে এটা আসলে এইটা ঢেলে সাজাতে হবে, এই জায়গাটায় যার কাজ তাকে দিয়ে করতে হবে। আজকে আমাদের চিকিৎসকদের এই কর্মপরিকল্পনার টেকনিক্যাল মিনিস্ট্রি চিকিৎসকদের দিয়ে করতে হবে। এখানে মন্ত্রণালয় পলিসি মেক করে, মন্ত্রণালয়ে আমাদের চিকিৎসকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। যতদিন এটা না হবে ততদিন আসলে আমাদের হেলথ সেক্টর উন্নতি হবে না, ব্যবস্থাপনার উন্নতি হবে না। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যেটি অধ্যাপক এম এ আজিজ বললেন যে চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানীদের প্রতিনিধিত্ব না থাকলে আসলে সঠিকভাবে চিকিৎসা ব্যবস্থাপনাও ব্যাহত হয়। এটা আমি প্রথম আমার বক্তব্যের মধ্যে এই জিনিসটা বলে গেছি। চিকিৎসা ব্যবস্থাটা বলতে আমরা কিন্তু বুঝতেছি যে শুধু ডাক্তার সাহেবই চিকিৎসা, এই জিনিসটা কিন্তু এরকম না। ডাক্তার সাহেবের সাথে হাসপাতালের সাথে ওষুধের সাথে ডায়াগনস্টিক সেন্টারটা কিন্তু ডাক্তাররা চালায় না, তারপরে স্বাস্থ্যকর্মী, এই সার্বিকভাবে হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা। এখন আমরা দেখছি কি এটার একটা অঙ্গ যখন সেট হয় তখন কিন্তু অন্য অঙ্গটা হয়ে যায়। হাসপাতালের লাইসেন্স নিয়ে আজকে কথা হচ্ছে, কিন্তু ডায়াগনস্টিক সেন্টারের নিয়ে কোনো কথা হচ্ছে না। আপনার রোগ যে নির্ণয় করছে এটার দাম সম্পর্কে যদি আমরা বলি তাহলে দেখবেন যে গুলশানের একটা জায়গা থেকে যদি আপনি লিপিড প্রোফাইল বা কিডনির করেন এটার রেট একরকম, আবার এটা যদি মালিবাগ থেকে করেন সেটার রেট হলো আরেক রকম। আমার প্রশ্ন হলো এই অবস্থা কি কারণে, স্থানভেদে কেন ভিন্ন হবে? এটাকে তো একটা নীতিমালার মধ্যে আমরা আনতে পারি যে এই টেস্টগুলো করাইতে হলে এই পরিমাণ হবে। আবার আপনি যদি যান ইবনে সিনাতে 25% লেস, তো কত পার্সেন্ট ওনারা লাভ করে? প্রশ্নটা আসে কিনা? আরেক জায়গায় দেখবেন ডাক্তার যদি পরিচিত হয়, আমি আজিজ ভাইয়ের কাছে গেলে আজিজ ভাই লিখে দেবে 40% লেস, অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে 40% আমার লেস করে দিল, তাহলে ওর লাভটা কত?
এই প্রশ্নগুলা এগুলো স্বাস্থ্য ব্যবস্থার একটা অন্তর্গত অংশ। আজকে যদি ওষুধের দামের ব্যাপারে দেখেন, আপনি দেশীয় ওষুধের দাম লেখা থাকে, কিন্তু অধিকাংশ মানুষ যারা বিশেষ করে ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী, রুগী, তাদেরকে অনেক ক্ষেত্রেই বিদেশি ওষুধের উপর ডিপেন্ড করতে হয়। একটু ওষুধ ক্রাইসিস হলে যে ওষুধটা 700 টাকা বিক্রি করে, এটা 2000 টাকাতে পাওয়া যায়। আমি সর্বশেষ যে জিনিসটা বলবো, হাসপাতাল, ডাক্তার সাহেব, নার্স, ওষুধের দাম, এই ডায়াগনস্টিক সেন্টার সহ এর সাথে সংশ্লিষ্ট আরও যারা আছে সবগুলাকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে। দামের ক্ষেত্রে আপনি একই টেস্ট একই কিট দিয়ে করবেন, এই হাসপাতালে করলে এত, ওই হাসপাতালে করলে এত, আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসা দরকার। একটা জিনিস মনে রাখতে হবে, রাষ্ট্র ব্যবস্থায় আমরা যারাই থাকি না পরিচালনা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অপর যে দল, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং বাসস্থান এগুলো কিন্তু রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার, এবং এটা নিশ্চিত করা হলো রাষ্ট্রের কর্তব্য এবং দায়িত্ব, যেই সরকারি ক্ষমতা থাকুক। এখন এটা যদি নিশ্চিত করতে না পারে, সেই ক্ষেত্রে যদি হয়, এই দায়িত্ব বিরোধী দলও নেবে না, সুশীল সমাজও নেবে না, ডাক্তাররাও নেবে না, এই দায়িত্ব সরকারকে নিতে হবে। এটাই বাস্তবতা। যে আমরা একদম শেষ দিকে 30 সেকেন্ড, আমি আমার ভাই আজিজের কথাগুলিকে আমি পছন্দ করি। আমার তো তাকে শেষ হয়নি বলবো তো। যে এই যে 12 বছর তো ক্ষমতায় সরকারের দল, আমি যে বললাম যে খাদ্য বলতে শুধু চাউল না, আমি আপনাকে এর পরের বার ডাকলে আমাকে ডাটা নিয়ে আসবো, কত লক্ষ টন, কয় কোটি টন আমরা গম আমদানি করেছি এবং চাল আমদানি করেছি, আমি দেখাবো। আর যে জিনিসটা আমার এই ভাই যে কথাটা আসলে তো তাই, ডায়াগনস্টিক সেন্টারগুলিতে এমন দিয়ে টেস্ট করায়, ওয়ার্ড বয়, ঝাড়ুদার, এক দিন রিপোর্ট এক রকম দিয়ে যায়, আর উনি হয়তো নেন না। আমি তো দেখছি যে ডায়াগনস্টিক সেন্টারে যে 40%, 30%, 55% দেখা যাচ্ছে যে 50% ডাক্তাররা নিয়ে যায়, অনেক ডাক্তারই নিয়ে যায়, এবং তারা বলে দেয় অমুক জায়গায় টেস্ট করান, তার ওখানে আমি টেস্ট করলে পরে টাকাটা কিন্তু তার কাছে চলে যায়। এই সমস্ত অবস্থা এটা আমি বলবো নির্মমভাবে, আজিজ আমার ভাই আজিজকেও বলবো নির্মমভাবে, আমরা দেশের এই ক্রান্তিকালে সব ডাক্তাররা করে না, আমি কিছু বলছি, সব ডাক্তাররা করে না, আমি কিছু বলছি, এটা আমরা ওন করি না, এটা আমরা চাই না বলছি, এবং কিছু ডাক্তার ওষুধের নামও লেখে কিন্তু ওই রকম করে। আমি সবার কথা কিন্তু বলি নাই, অনেক ডাক্তারই লেখে যে টাকার বিনিময়ে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দেখা গেল যে সব পেশায় কিছু কিছু থাকে এরকম, সব শেষ করে দিচ্ছি, শেষ দিকে আমরা 1 মিনিট লাগবে। এটা হলো যে আজিজ ভাই যে র্যাবের কথাটা বললো, এইটার সাথে আমি একমত হইতে পারি না, এই কারণে যে একটা সন্ত্রাসী 1 জন 5 জন 10 জন মানুষকে মারে, কিন্তু একটা হাসপাতালের মালিক যেটা শাহেদের মতো তার যদি ভুল কোনো সিদ্ধান্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু হাসপাতালের অনেক রোগীর আমরা কিন্তু ওই অভিযানের বিরুদ্ধে না, আমরা কিন্তু আমাদেরকে আমরা চাচ্ছি যে প্রশাসন দিয়া পরিচালনা করলে পরিবেশের আমরা চাচ্ছি যে অন্য জায়গার ম্যাজিস্ট্রেট গেলে নিয়ন্ত্রণ হচ্ছে না, কিন্তু র‍্যাব যখন কালো পোশাক নিয়ে এখানে দাঁড়ায় তখন আমি কিন্তু ওই ধরার বিরুদ্ধে না, আমরা চাই ধরুক, এগুলা অনিয়মগুলো ধরুক, কিন্তু আমরা চাচ্ছি যে আপনি একজন ল্যাবরেটরি দেখতে যাবেন, এইটা ল্যাবরেটরি খারাপ না ভালো এটা শুধু বলতে পারে একজন ল্যাব স্পেশালিস্টই, সে তো দরকারে র‍্যাব যাবে, ল্যাব স্পেশালিস্ট নিয়ে যাবে, র‍্যাব ইন্ডিয়ান টাকা খেয়ে গেলে যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টও আছে যে যদি কোনো এরকম অভিযানে যায় তাহলে এটা বিশেষজ্ঞ নিয়ে এটার কমিটি করবে, তারা যখন ডিক্লেয়ার করবে তখন দায়িত্ব দেওয়া হয়, তাহলে রিজেন্টের মতো সাবরেনের মতো লোকদেরকে কিন্তু দেওয়া হবে, ছাড় দেওয়া হবে। হাসপাতালে গেল নিয়ে যেতে হবে, হাসপাতালের যারা কিন্তু অভিযান বন্ধ করা যাবে না, কিন্তু যেতে হবে অভিযান। আমরা বলছি যে দিয়ে রাখেন, তারা কিন্তু দুর্নীতির আশ্রয় নেবেই। আমরা মিনিস্ট্রি অধিদপ্তর কর্মকর্তা যাবে, শেষ দিকে চলে এসেছি। হাবিবুর রহমান হাবিব, ধরবে যে অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।